আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে দেশের অভ্যন্তরীণ ক্ষমতার বিন্যাস যেমন নতুনভাবে নির্ধারিত হচ্ছে, তেমনি আঞ্চলিক কূটনীতিতেও দৃশ্যমান হচ্ছে নতুন বাস্তবতা। দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন, সহিংসতা, নির্বাচন ও ক্ষমতার পালাবদলের মধ্য দিয়ে যে নতুন সরকার গঠিত হয়েছে তা কেবল দেশীয় রাজনীতিতেই নয়, বরং ঢাকা দিল্লি সম্পর্কেও নতুন হিসাব নিকাশের জন্ম দিয়েছে। এই প্রেক্ষাপটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের প্রভাবশালী দৈনিক দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে যে বার্তা দিয়েছেন তা নিছক কূটনৈতিক সৌজন্য নয়, বরং ভবিষ্যৎ রাজনৈতিক অভিমুখের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। মির্জা ফখরুল স্পষ্ট করে বলেছেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সঙ্গে ভারতের বৃহত্তর সম্পর্ক এগিয়ে নেওয়ার পথে বাধা হবে না। এই বক্তব্যে একদিকে যেমন বাস্তববাদী কূটনীতির প্রতিফলন রয়েছে, অন্যদিকে তেমনি রয়েছে অভ্যন্তরীণ রাজনৈতিক ভারসাম্য রক্ষার সূক্ষ্ম কৌশল। কারণ শেখ হাসিনার অবস্থান নিয়ে বিএনপির রাজনৈতিক অবস্থান একরকম আর রাষ্ট্রীয় কূটনৈতিক অবস্থান আরেক রকম। এই দুইয়ের মধ্যে দূরত্ব রেখেই বিএনপি নতুন পথ চলা শুরু করতে চাইছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ ভারত সম্পর্ক কোনো একক ইস্যুতে বন্দী থাকতে পারে না। শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে জনগণের জোর দাবি থাকলেও সেটি পূরণ না হলেও বাণিজ্য উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নিতে কোনো বাধা নেই, এমন বার্তাই তিনি দিয়েছেন। এই বক্তব্যে একদিকে কঠোর রাজনৈতিক অবস্থান, হাসিনা মানবাধিকার লঙ্ঘন করেছেন, অন্যদিকে বাস্তববাদী বার্তা, সম্পর্ক এগিয়ে যাবে। দুটি সমান্তরাল রেখায় রাখা হয়েছে। এই অবস্থানকে কেবল কূটনৈতিক পরিমিতি হিসেবে দেখলে ভুল হবে, বরং এটি বাংলাদেশের রাজনীতিতে একটি কৌশলগত পুনর্গঠন। বিএনপি একদিকে তার ঐতিহ্যগত ভারত সমালোচনামূলক অবস্থান থেকে সরাসরি সরে না গিয়ে অন্যদিকে দিল্লির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক ও কার্যকর রাখার বার্তা দিচ্ছে। কারণ ক্ষমতায় এসে যে কোনো দলেরই প্রথম বাস্তবতা অর্থনীতি, বাণিজ্য, সীমান্ত, পানি, নিরাপত্তা ও আঞ্চলিক ভারসাম্য। এসব ইস্যুতে ভারতের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়া রাজনৈতিকভাবে যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি অর্থনৈতিকভাবেও ব্যয়বহুল। মির্জা ফখরুলের বক্তব্যে গঙ্গা পানি চুক্তি ও ফারাক্কার পানি বন্টনের প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখযোগ্য। গঙ্গার পানি চুক্তি নবায়নের প্রশ্নও সামনে আসছে, সীমান্তে হত্যাকাণ্ডের ইস্যুও রয়েছে। এসব নিয়ে আলোচনা দরকার, যুদ্ধ নয়, এমন ভাষা ব্যবহার করে তিনি সরাসরি উগ্র জাতীয়তাবাদী অবস্থান থেকে দূরত্ব তৈরি করেছেন। যারা ভারতের সঙ্গে যুদ্ধের কথা বলেন তারা উন্মাদের মতো কথা বলছেন। এই মন্তব্য কেবল বক্তব্য নয়, বরং দলীয় রাজনীতির ভেতরেও একটি বার্তা। একই সময়ে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সৌজন্য সাক্ষাৎ এবং ভারতীয় শুভেচ্ছা বিনিময় নতুন এক কূটনৈতিক বাস্তবতার ইঙ্গিত দেয়। ভারতের পক্ষ থেকে জনগণ কেন্দ্রিক সম্পর্কের উপর জোর দেয়া এবং বাংলাদেশের প্রতি দীর্ঘস্থায়ী সমর্থন পুনর্ব্যক্ত করা স্পষ্টতই একটি বার্তা। ভারত নতুন ক্ষমতার বিন্যাসের সঙ্গে কাজ করতে প্রস্তুত। একদিকে বিএনপি মহাসচিবের নরম কূটনৈতিক বার্তা, অন্যদিকে জামাত আমিরের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য বিনিময় বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণের সম্ভাবনা তৈরি করেছে। দীর্ঘদিন ধরে যে প্রচলিত ধারণা ছিল ভারত কেবল আওয়ামী লীগের ঘনিষ্ঠ, সেই ধারণা এখন নতুন বাস্তবতায় পুনর্মূল্যায়নের মুখে। কিন্তু এখানেই শুরু হয়েছে বিতর্ক। আওয়ামী লীগ সমর্থিত এবং বাম ঘরানার বিশ্লেষকদের একটি অংশ মনে করেন, বিএনপির এই নয়া অবস্থান মূলত ভারতের সঙ্গে সমঝোতার ইঙ্গিত। পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যেও এমন আলোচনা ছড়িয়েছে যে তারেক রহমানের দেশে ফেরা ও নির্বাচনে অংশগ্রহণ ভারতের অনুগ্রহ ছাড়া সম্ভব হতো না। যদিও এসব দাবির পক্ষে কোনো প্রকাশ্য প্রমাণ নেই, তবুও রাজনৈতিক গুঞ্জন হিসেবে তা জনপরিসরে ঘুরপাক খাচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষণে দেখা যায় ক্ষমতার পালাবদলের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় রাজনৈতিক ন্যারেটিভের নিয়ন্ত্রণ। আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে মুক্তিযুদ্ধের চেতনা, উন্নয়ন, ভারত বাংলাদেশ ঐতিহাসিক বন্ধন এই কাঠামোয় রাজনীতি নির্মাণ করেছিল। এখন বিএনপি ক্ষমতায় এসে যদি একই ধরনের ন্যারেটিভকে পুরোপুরি বাতিল করে তাহলে আন্তর্জাতিক পরিসরে একটি অস্বস্তিকর সংকেত যেতে পারে। আবার যদি একই ন্যারেটিভ আংশিকভাবে গ্রহণ করে তাহলে তাদের নিজস্ব রাজনৈতিক ভিত্তির একটি অংশের অসন্তোষ তৈরি হতে পারে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক প্রচারণা ও রাজাকার বিরোধী বক্তব্য নতুন করে জোরালো হওয়ার অভিযোগ উঠেছে। ছাত্রদলের ছত্রছায়ায় বাম ও আওয়ামী ঘনিষ্ঠ সংগঠনগুলো আগের রাজনৈতিক সংস্কৃতি ফিরিয়ে আনতে চায়, এমন অভিযোগ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। কারণ জুলাইয়ের অভ্যুত্থান পরবর্তী সময়ে যে নতুন রাজনৈতিক চেতনার উত্থান হয়েছিল তা ছিল মূলধারার দলগুলোর বাইরে এক ধরনের ক্ষোভ ও পরিবর্তনের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। 2024 সালের আগস্টের সহিংস অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল যে মন্তব্য করেছেন, অন্তর্বর্তী সরকার জাতীয় পুনর্মিলন ঘটাতে পারেনি, তা মূলত অভ্যুত্থানের নেতৃত্ব ও পরবর্তী রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে একটি সমালোচনামূলক অবস্থান। অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে সীমাবদ্ধ পরিসরে কাজ করতে হয়েছে, এই বক্তব্য সেই প্রেক্ষাপটেই এসেছে। এতে বোঝা যায় বিএনপি নিজেকে অভ্যুত্থান পরবর্তী রাজনীতির বাইরে একটি বৃহত্তর রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। এখানে মূল প্রশ্ন, বিএনপির এই কূটনৈতিক ও রাজনৈতিক অবস্থান কি জুলাইয়ের আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক, নাকি এটি ক্ষমতায় এসে বাস্তবতার সঙ্গে আপোষের একটি অনিবার্য ধাপ? রাষ্ট্র পরিচালনায় আদর্শিক অবস্থান এবং বাস্তব কূটনীতি প্রায় ভিন্ন পথে চলে। বিরোধী দলে থাকাকালে যে ভাষা ব্যবহার করা হয়, ক্ষমতায় এসে সেই ভাষা প্রায় নরম হয়। এটি বৈশ্বিক রাজনীতির বাস্তবতা। ভারতীয় আধিপত্যবাদ নিয়ে উদ্বেগ নতুন কিছু নয়, কিন্তু আঞ্চলিক ভূরাজনীতির বাস্তবতা হল বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক নির্ভরতা, সীমান্ত ব্যবস্থাপনা, পানি বণ্টন, জ্বালানি ও ট্রানজিট এসব ক্ষেত্রে ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন বা শীতল রাখা সম্ভব নয়। আবার একই সঙ্গে জাতীয় স্বার্থের প্রশ্নে দৃঢ় অবস্থান নেওয়াও জরুরি। এই দুইয়ের মধ্যে ভারসাম্য এখন বিএনপির সবচেয়ে বড় পরীক্ষা। আওয়ামী লীগের কার্যালয় পুনরায় খোলা, সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস, বামপন্থী গোষ্ঠীর সক্রিয়তা এসবকে কেউ কেউ ভারতের প্রভাব পুনর্বহালের লক্ষণ হিসেবে দেখছেন। তবে এটিও মনে রাখতে হবে যে ক্ষমতার পালাবদলের পর রাজনৈতিক শক্তিগুলো দ্রুত পুনর্গঠিত হয়। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। রাজনৈতিক শূন্যতা দীর্ঘস্থায়ী হয় না। সবচেয়ে বড় প্রশ্ন হলো আগামী দিনে জুলাইয়ের সপক্ষের শক্তি ও ক্ষমতাসীন বিএনপির সম্পর্ক কোন পথে যাবে। যদি বিএনপি জাতীয়তাবাদী রাজনীতির ঐতিহ্য বজায় রেখে কূটনৈতিক বাস্তববাদে এগিয়ে যায়, তা হয়তো নতুন এক ভারসাম্য তৈরি করতে পারে। কিন্তু যদি জন আকাঙ্ক্ষা ও কূটনৈতিক সমঝোতার মধ্যে ব্যবধান বেড়ে যায়, তাহলে নতুন করে অসন্তোষ জন্ম নিতে পারে। বাংলাদেশ এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে অভ্যন্তরীণ পুনর্গঠন, অন্যদিকে আঞ্চলিক ভারসাম্য। মির্জা ফখরুলের বক্তব্যে যে বার্তা স্পষ্ট, ভারতের সঙ্গে সম্পর্ক কোনো এক ইস্যুতে আটকে থাকবে না, তা হয়তো বাস্তববাদী রাজনীতির প্রতিফলন। কিন্তু এই বাস্তববাদ কতটা জনমতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকবে, সেটি আগামী দিনের রাজনৈতিক স্থিতিশীলতার নির্ধারক হয়ে উঠবে। রাজনীতি কখনো স্থির থাকে না। ক্ষমতা, কূটনীতি, আদর্শ ও জনমত, এই চার শক্তির পারস্পরিক টানাপোড়েনেই তৈরি হয় নতুন অধ্যায়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সেই নতুন অধ্যায়ের সূচনা বলেই মনে হচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।